ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস এই বিষয়টির উপরে তোমাদের ক্লাস নেওয়া হবে, যেটি তোমাদের জন্য খুবই উপকারী হবে। যারা 2025 শিক্ষার্থী আছো, তাদের পরীক্ষার্থী, যারা 2025 পরীক্ষার্থী, তাদের জন্য খুবই উপকার হবে। যতটা সহজভাবে এই সমাজটিকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব, সেটি আমি শুরু করছি তোমাদের সামনে। সমাস এই শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে সম যোগ রুট অস যোগ অ। এর অর্থই হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ সমাস শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি সংক্ষেপণ। সমাস এই বিষয়টি আমরা কেন পড়ব, এই পাঠের প্রয়োজনীয়তাটা কি? এই পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে সমাস ভাষাকে সংক্ষেপ করে, সমাস ভাষাকে শ্রুতিমধুর করে, গতিশীল করে এবং প্রাণবন্ত করে। এই সমাস যদি আমরা বুঝতে যাই বা জানতে যাই, শিখতে যাই, তাহলে কিছু এর টার্ম আছে, এই টার্মগুলো আমাদের জানা দরকার। যেমন সমাসের আছে পূর্বপদ, পরপদ, সমসমান পদ, ব্যাসবাক্য এবং সমস্ত পদ। পূর্বপদ হচ্ছে এই দুই বা ততোধিক পদ মিলে যে সমাস হয়, সেই সমাসের যেমন আমরা দেখতে পারি সিংহ, চিহ্নিত, আসন সমান সমান সিংহাসন। এখানে আমরা দেখলাম দুই বা ততোধিক পদ মিলে একটি পদ হয়েছে। এটি হচ্ছে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হচ্ছে সমাস। তো এখানে এই সিংহাসন এই পদটি হচ্ছে সমস্ত পদ, কারণ হচ্ছে এই দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে গেছে। এই এক পদে পরিণত হওয়াটাই হচ্ছে সমস্ত পদ, বা এটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে প্রথমে পদটি পাই, সে পদটি হচ্ছে পূর্বপদ, এবং পরের যে পদটি থাকছে আসন, এই পদটি হচ্ছে পরপদ। এটি হচ্ছে সমাজকে বুঝতে হলে আমাদের এই পূর্বপদ এবং পরপদ বিষয়টি জানা দরকার। এরপরে আছে সমসমান পদ। সমসমান পদ হচ্ছে যে পদ মিলে সমাস হয়, উহাদের প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে সমসমান পদ বলে। তাহলে কোন কোন পদ মিলে সমাস হয়েছিল? সিংহ, চিহ্নিত, আসন, এই তিনটি পদ মিলে সমাস গঠিত হয়েছিল সিংহাসন। তাহলে এই পদগুলো প্রত্যেকটি আলাদা আলাদাভাবে সমসমান। যেমন সিংহ একটি সমসমান পদ, চিহ্নিত একটি সমসমান পদ, আসন একটি সমসমান পদ। এরপরে আমরা যদি আসি ব্যাসবাক্য কাকে বলে। ব্যাসবাক্য হচ্ছে এই সমস্ত পদটিকে ভাঙলে আমরা যে পদ পাই, অর্থাৎ এই যে সমসমান পদগুলো আমরা পাচ্ছি, এই সমসমান পদগুলো একত্রিত হয়ে যে বাক্যটি সৃষ্টি করেছে, সে বাক্যটি হচ্ছে ব্যাসবাক্য। যেমন সিংহ, চিহ্নিত, আসন, পুরো বাক্যটাই হচ্ছে ব্যাসবাক্য। এরপরে হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ জিনিসটি কি? এই সমসমান পদ অথবা ব্যাসবাক্যের মাধ্যমে বা ফলে যে নতুন পদটি সৃষ্টি হচ্ছে, এই নতুন পদটি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই বিষয়টি আমাদের জানা একটু জরুরি ছিল। এরপরে আমরা দেখাতে যাব যে এই সমস্ত পদটিকে আবার তিনভাবে লেখা যায়। যেমন আমরা কখনো এইটিকে আমরা একত্রভাবে লিখতে পারি, আবার কখনো বিচ্ছিন্নভাবে লিখতে পারি, আবার কখনো এর মাঝে দুটোর মাঝে হাইফেন যুক্ত করেও সমস্ত পদ লেখা যায়। যেমন আমরা দেখি এখানে, যেমন আমরা লিখেছিলাম সিংহাসন। এই সিংহাসন সমস্ত পদটি সংযুক্তভাবেই হয়েছে, একসাথে দুটো পদ বসে গিয়েছে সংযুক্ত। এরপরে যদি আমরা দেখি মা ও বাবা, মা বাবা, এই মা বাবা যে পদটা, সমস্ত পদটা গঠিত হয়েছে এবং সমাসের মাধ্যমে সৃষ্টি সমস্ত পদ, এই সমস্ত পদের মাঝে কিন্তু হাইফেন রয়েছে, তার মানে এই হাইফেন যুক্তভাবেও সমস্ত পদ লিখিত হয়। এরপরে আরেকটি আছে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ আমরা যে সমস্ত পদটা পাবো সে দুটো পদই আলাদাভাবে হয়ে যাবে। যেমন আমরা যদি বলি প্রাচীন ইতিহাস একটি শব্দ একটি, এটি কিন্তু সমাসের মাধ্যমে সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা দেখতেছি এই শব্দ দুটো আলাদাভাবে বসেছে, কিন্তু শব্দ একটি। এটি হচ্ছে সমস্ত পদ, কি সমাসের মাধ্যমে সৃষ্টি হওয়া সমস্ত পদ, কিন্তু শব্দটা আলাদাভাবে বসেছে। এটি কি বলা হচ্ছে? যে সমস্ত পদকে আমরা তিনভাবে লিখতে পারি। একটি হচ্ছে
সংযুক্তভাবে, একটি হচ্ছে হাইফেন যুক্তভাবে, আরেকটি হচ্ছে বিচ্ছিন্নভাবে। সমাজ সম্পর্কে এটি হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। এবার আমরা সমাজে চলে যাব, কারণ এত বেশি আলোচনার আমাদের দরকার নেই, এগুলো আমাদের পরীক্ষায় এভাবে লিখিত আসবে না। আমরা মূলত সমাজ নির্ণয় যে বিষয়টা, এটিকে বেশি গুরুত্ব দিব আমরা। তো সুতরাং সমাজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমরা খুব দ্রুত সহজে এইগুলোকে আমরা নির্ণয় করতে পারবো, আমরা সেদিকেই চলে যাই। তো আমরা সমাজকে যদি ভাগ করি, সমাজ হচ্ছে 6 ধরনের। একটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। তো আমরা সহজভাবেই আমরা প্রথমেই যে কথাটা বলতে চাই, সমাজ নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজকে আমরা কিভাবে বুঝবো। দ্বন্দ্ব সমাজে বোঝার একটাই উপায় হচ্ছে, যে সমাজে বা যে ধরনের সমাজে উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকবে, উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকা সমাজটাই হচ্ছে দ্বন্দ্ব। হ্যাঁ, যেমন আমরা যদি বলি হাট ও বাজার, হাট বাজার, যেমন আমরা একটু দেখাতে চাই, এখানে উভয় পদেরই অর্থের প্রাধান্য হচ্ছে হাট বাজার। এই শব্দটাকে আমরা লিখলাম, এটি হচ্ছে সমস্ত পদ। এটিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি, বা ব্যাস বাক্য তৈরি করলে হচ্ছে হাট ও বাজার। এখানে হাট ও বাজার মানে হাটও আছে বাজারও আছে, আর ও দিয়ে দুটোকে সংযোগ করানো হয়েছে, তার মানে কাউকে এখানে আলাদা করে দেখানো হয়নি, দুটোরই প্রাধান্য দেওয়া হয়েছে, হাটকেও প্রাধান্য দেওয়া হয়েছে, বাজারকেও। সুতরাং এই যে এই দুই উভয় পদেরই অর্থের প্রাধান্য, হাট হচ্ছে এখানে পূর্বপদ, বাজার হচ্ছে পরপদ। আমরা এইভাবে দেখলেই, শব্দ থেকেই কিন্তু আমরা সমাজ নির্ণয় করবো। আমাদের এই টেকনিকটা আমাদের শিখতে হবে, এটাই আমি তোমাদেরকে শেখাতে চাই এখানে। তো দ্বন্দ্ব সমাসের তাহলে বিষয়টা আমরা আরো কিছু দেখতে চাই, যেখান থেকে আমরা বুঝবো যে কোন শব্দগুলো দ্বন্দ্ব। তোমাদের পরীক্ষায় 8টি শব্দ দেওয়া থাকবে সমাস নির্ণয়ের ক্ষেত্রে, সেখান থেকে তোমরা 5টার উত্তর করবে। তো সেখানে শব্দ দেখলেই আমরা বুঝতে পারবো যে কোনটা কোন সমাস। তো দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, যেমন দ্বন্দ্বের কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে, যেমন দ্বন্দ্ব সমাস আমি চিনবো যদি আমি শব্দ পাই এরকম যে সমর্থক, শব্দটা সমর্থক। যেমন হাট বাজার একটা শব্দ, জামা কাপড় একটা শব্দ, টাকা পয়সা একটা শব্দ, যে শব্দগুলো কিন্তু সমর্থক, টাকা পয়সা, হাট বাজার, এগুলো কিন্তু সমর্থক অর্থে হয়েছে। সুতরাং এই ধরনের শব্দ পেলেই আমরা এটা বুঝে যাবো এটা দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে মাঝখানে শুধু ও বসিয়ে দিব। যেমন টাকা পয়সা, টাকা ও পয়সা, জামা কাপড়, জামা ও কাপড়। তাহলে এই ধরনের শব্দ পেলে আমরা দ্বন্দ্ব। এরপরে আমরা দেখাতে চাই, সেটা হচ্ছে বিপরীত অর্থে যদি কোনো শব্দ আমরা পেয়ে থাকি সমস্ত পদে, তাহলে সেটিও হচ্ছে দ্বন্দ্ব। যেমন আমি বললাম আকাশ পাতাল, স্বর্গ নরক, এই শব্দগুলো কিন্তু বিপরীত, আসল নকল, শব্দগুলো বিপরীত। তো আমরা এই ধরনের শব্দ যদি পেয়ে যাই আমাদের পরীক্ষায় প্রশ্নে, তাহলে এগুলো আমরা বুঝে যাবো এটা দ্বন্দ্ব, কারণ এটা বিপরীত অর্থে শব্দ দুই ব্যবহার হয়েছে, বিপরীত। তাহলে আসল নকল, আসল নকল, স্বর্গ ও নরক, চাও পাওয়া, এই শব্দগুলা হচ্ছে বিপরীত অর্থে, সুতরাং এগুলো দ্বন্দ্ব। এরপরে আছে যেমন বোঝাতে পারে সম্পর্ক বুঝাতে বা সম্বন্ধ বুঝাতে, যেমন মা বাবা, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, এ ধরনের যত সম্পর্ক আছে পৃথিবীতে, সব ধরনের সম্পর্ক বুঝাতেই কিন্তু এটা দ্বন্দ্ব হবে। এরপরে আছে যেমন আছে অঙ্গবাচক, যদি দুটো অঙ্গ দিয়ে শব্দ বোঝানো হয়, যেমন চোখ, মুখ, নাক, কান, হাত, পা, এই শব্দগুলো থাকলেও আমরা দ্বন্দ্ব বুঝাবো। এরপরে আছে যেমন আছে অঙ্কবাচক, যেমন 9 6, 7 17, 19 20, এগুলো কিন্তু অঙ্কবাচক। এরপরে আছে যেমন দুটো বিশেষণ শব্দ, দুটো বিশেষণ দিয়েও কিন্তু দ্বন্দ্ব হতে পারে, যেমন ভালো মন্দ, ভালো ও মন্দ, ভালো এখানে বিশেষণ, মন্দ বিশেষণ। এরপরে আছে যেমন দুটো ক্রিয়াযোগেও দ্বন্দ্ব হতে পারে, যেমন আসা যাওয়া, আসা ও যাওয়া, আসা যাওয়া, এই ধরনের শব্দ দ্বন্দ্ব সৃষ্টি করে, এবং এই ধরনের শব্দ পেলে আমরা এটা বুঝে যাবো এটা দ্বন্দ্ব। এরপরে আছে যেমন দুটো ক্রিয়া বিশেষণ যোগেও দ্বন্দ্ব হতে পারে, যেমন ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, এটিও একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে এই ধরনের শব্দ পেলে আমরা এটা বুঝে যাবো সহজে। এরপর আছে যেমন বহুপদী দ্বন্দ্ব। বহুপদী জিনিসটা কি, মানে 2 বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব গঠিত হবে তাকে বলা হচ্ছে বহুপদী। যেমন আমরা যদি বলি প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধের নাম হচ্ছে তেল নুন লকড়ি,
আর তোমরা মনে রাখবা দ্বন্দ্ব সমাসের আরেকটা চেনার একটা খুব সহজ উপায়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের মাধ্যমে যে সমস্ত পদটি গঠিত হয় তার বেশিরভাগই কিন্তু হাইফেন যুক্ত। তার মানে হাইফেন যুক্ত শব্দ পেলেই বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটা বুঝবে এটা দ্বন্দ্ব সমাস। তাহলে যেমন দেখো তেল হাইফেন নুন হাইফেন লকড়ি, এটি হচ্ছে বহুপদী, কারণ বহুপদ এখানে আছে, তেল নুন লকড়ি। এটিকে যদি আমরা ব্যাসবাক্য করি, মনে রাখবা বহুপদ দ্বন্দ্বের ক্ষেত্রে ব্যাসবাক্য করার সময় তোমাদেরকে শুধুমাত্র শেষ যে শব্দটি আছে এই শব্দের পূর্বে ও বসিয়ে বাকি সবার ক্ষেত্রে শুধু কমা দিয়ে যাবে। যেমন আমরা লিখব তেল কমা নুন ও লকড়ি, এই হয়ে গেল ব্যাসবাক্য। তাহলে বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে একটা মাথায় রাখবে, যদি অনেকগুলো পদ ব্যাসবাক্য দিয়ে থাকে তাহলে সেটি বহুপদী দ্বন্দ্ব, এবং সেক্ষেত্রে ব্যাসবাক্য করার সময় শেষ শব্দটিকে সামনে শুধু ও বসিয়ে দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে কমা কমা দিয়ে যাবে। যেমন আমরা আরেকটা শব্দ বলতে পারি রূপ রস গন্ধ স্পর্শ, 4টা পদ আছে। তাহলে এখানে আমরা ব্যাসবাক্যটা কিভাবে করব, সেটা হচ্ছে যে রূপ কমা গন্ধ কমা রস ও স্পর্শ, রূপ রস গন্ধ ও স্পর্শ, তাহলে রূপ কমা গন্ধ কমা রস ও স্পর্শ, এভাবে বহুপদী। এরপরে একটা দ্বন্দ্ব আছে সেটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্বটা কি, যে দ্বন্দ্ব সমাসে এখানেও 2 বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হয়। হ্যাঁ, এবং এখানে একটা বিষয় লক্ষ্যযোগ্য, সেটা হচ্ছে যে পদটা সমস্ত পদটা আমরা পাবো সেই সমস্ত পদটাকে বিশ্লেষণ করলে এবং শেষ পদ হিসেবে আমরা যে পদটা পাবো সেই পদ থেকেই মূলত সমস্ত পদটি গঠিত হয়। যেমন আমরা একটা শব্দ, এই শব্দটি কিন্তু আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতেছি যে সে কমা তুমি ও আমি, এইভাবেই ব্যাসবাক্যটা গঠিত হবে। আমরা কখনো আমি তুমি ও সে এটি বলতে পারবো না, এভাবে ব্যাসবাক্য করলে এটা ভুল হবে। তাহলে কারণ হচ্ছে যে শেষ পদ অনুযায়ী সমস্ত পদটি গঠিত হয়, শেষ পদ অনুযায়ী সমস্ত পদটি গঠিত হচ্ছে। যেমন আমি থেকে হয়েছে আমরা, যেমন তোমরা, তাহলে তোমরাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, যেমন তাহলে কি বলবো, আমরার ক্ষেত্রে আমিও আছি এখানে, কিন্তু তোমরার ক্ষেত্রে আমি নেই, ওখানে আছে সে ও তুমি, কারণ তুমিটাকে আমি শেষ পদে নিয়ে আসলাম, কারণ তুমি থেকে তোমরা, সুতরাং সে ও তুমি এটা বলতে হবে। আবার যদি বলা হয় তোরা, তাহলে কি হবে, সে ও তুই তোরা। এইভাবেই আমরা অ্যাক্সেস দ্বন্দ্বটা নির্বাচন করব। এরপরে আছে যেমন অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকতে পারে তোমাদের। অলুক দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই বিভক্তি থাকবে, কিন্তু সমস্ত পদে বিভক্তির লোপ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি, আমি যখন বলতেছি হাট ও বাজার, হাট বাজার, কিন্তু আমি যখন বলবো হাটে ও বাজারে, তখন কিন্তু আমি আর হাট বাজার বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে হাটে ও বাজারে সমান সমান হাটে বাজারে, মানে বিভক্তিটা থেকে যাচ্ছে। তার মানে বিভক্তিযুক্ত সমস্ত পদে বিভক্তিযুক্ত এই শব্দটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসকে তাহলে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি, এক হলো সমর্থক শব্দ পেলে, বিপরীত অর্থের শব্দ পেলে, অথবা অঙ্গবাচক কোনো শব্দ বুঝালে, অথবা অঙ্কবাচক কোনো শব্দ বুঝালে, অথবা দুটো বিশেষণ যদি একসাথে পাশাপাশি বসে এবং দুটোরই অর্থের প্রাধান্য পায়, অথবা দুটো অঙ্গবাচক শব্দ বুঝালে, অথবা দুটো ক্রিয়া বিশেষণ বুঝালে, দুটো ক্রিয়া বুঝালে, অথবা বহুপদ বুঝালে, বহুপদ থাকলে, অথবা যদি আমরা দেখি দুটো বিভক্তিযুক্ত শব্দ পাশাপাশি বসছে, যেমন সাপে ও নেউলে, সাপে নেউলে, অথবা দুধে ও ভাতে, দুধে ভাতে, বিভক্তিটা কিন্তু থেকেই যাচ্ছে সমস্ত পদে। আমরা যদি এটাকে ভাঙি তাহলে পাচ্ছি দুধে ও ভাতে, যে বিভক্তিটা ব্যাসবাক্যে আমাদের আছে সেটা কিন্তু সমস্ত পদে রয়ে গেল, দুধে ও ভাতে সমান সমান দুধে ভাতে, আমরা দুধ ভাত বলতে পারবো না, এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো এইভাবে আমরা কিন্তু দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবো। এরপরে আমরা যদি চলে যাই কর্মধারয় সমাসে, কর্মধারয় সমাসের বিষয়টা হচ্ছে, আমি একটু বলে নিই তোমাদের, সমাসের ক্ষেত্রে যেমন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদেরই অর্থের প্রাধান্য, কিন্তু আবার 3টা সমাস আছে যেখানে আমরা পরপদের অর্থের প্রাধান্য পাবো। যেমন একটা হচ্ছে কর্মধারয়, একটা তৎপুরুষ এবং আরেকটা হচ্ছে দ্বিগু। তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা এই তিনটাই যদি পরপদের অর্থের প্রাধান্য হয় তাহলে আমরা কিভাবে চিহ্নিত করব যে কোনটা হচ্ছে কর্মধারয়, কোনটা তৎপুরুষ এবং কোনটা দ্বিগু? এক্ষেত্রে অবশ্যই সহজ নিয়ম আছে, এগুলো আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে আমরা কর্মধারয় নিয়ে কথা বলি। কর্মধারয়ের বিষয়টা হচ্ছে যে এই সমাসে পূর্বপদ যদি বিশেষ্য হয় পরপদ হবে বিশেষণ, অথবা পূর্বপদ বিশেষণ হলে
পরপদ বিশেষ্য, অথবা উভয় পদই বিশেষ্য হতে পারে, অথবা উভয় পদই বিশেষণ হতে পারে। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো পরপদের অর্থের প্রাধান্য পাবে। তার মানে এই জায়গাটা বিশেষ এবং বিশেষণের বিষয়টা থাকতেছে এবং পরপদের অর্থের প্রাধান্য, তাহলে আমরা এটা কর্মধারা হিসেবে বিবেচনা করব এবং কর্মধারা হিসেবে আমরা নির্ণয় করব সমাজটাকে। যেমন আমরা যদি বলি একটা শব্দ আসলো যে নীলাকাশ, নীল যে আকাশ, নীলাকাশ, এখানে নীলটা কি বিশেষণ এবং আকাশ হচ্ছে বিশেষ্য, কিন্তু এখানে প্রাধান্যটা পাচ্ছে কার? আকাশের, পরপদের অর্থের প্রাধান্য। এখানে নীলটা না, নীল যে আকাশ, আকাশটা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, তার মানে পরপদটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং এটি একটি কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসের অনেকগুলো বিভাগ আছে, এই বিভাগগুলোকে আমরা আলোচনা করতে চাই এবং খুব সহজভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই। যেমন কর্মধারয় সমাসকে আমরা 4 ভাগে ভাগ করা হয়, কিন্তু অনেকেই 5 ভাগে বিভাজন করেছেন। আমরা তোমাদেরকে 5 ভাগেই এটা দেখাতে চাই। যেমন একটা সাধারণ কর্মধারয় সমাস আছে, একটা আছে উপমান কর্মধারায়, একটা আছে উপমিত, আরেকটি হচ্ছে উপরূপক কর্মধারায়। তো সাধারণ কর্মধারায় মানে হচ্ছে যে আমরা যদি বাকি যে কর্মধারয় সমাসগুলো আছে সেগুলো যদি এখানে প্রযোজ্য না হয় তাহলে সেটি সাধারণভাবে কর্মধারয় সমাস। বাকিগুলো আছে যেমন উপমান, উপমিত, রূপক এবং মধ্যপদলোপী। এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে সেটাকে আমরা সাধারণ কর্মধারয় হিসেবে গ্রহণ করব। যেমন নীল যে আকাশ, নীল আকাশ, এটি একটি সাধারণ কর্মধারয়, কারণ এটি এখানে এই ভেতরে আমরা মধ্যপদলোপী কর্মধারায় অথবা উপমান কর্মধারায় অথবা উপমিত কর্মধারায় অথবা রূপক কর্মধারায় কোনো বৈশিষ্ট্য এখানে আমরা পাচ্ছি না। তো আমরা এখন কর্মধারয় সমাসের যে বাকি শ্রেণীগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে সহজভাবে আমি তোমাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে, দেখো, উপমান, উপমিত এবং রূপক, এই 3টা কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিব। সেই উদাহরণ দিয়ে থেকেই মূলত তোমরা বুঝে যাবে কোনটা বা কিভাবে এই উপমান, উপমিত এবং রূপককে আমরা চিহ্নিত করতে পারি বা আমরা এটা নিয়ে তোমাদেরকে দেখাতে পারি। যেমন একটা উদাহরণ হচ্ছে এরকম, কাজলের ন্যায় কালো কেশ। এখানে দেখো তোমাদেরকে আগে চিহ্নিত করতে হবে কার সাথে কার তুলনা করা হয়েছে, কাজলের সাথে কেশের নাকি কেশের সাথে কাজলের তুলনা করা হয়েছে। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাজলের সাথে কেশের তুলনা করা হয়েছে। তাহলে যার সাথে তুলনা করা হবে তাকে বলা হচ্ছে উপমান, এবং যাকে তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে উপমান, এবং যার সাথে তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে উপমেয়। এবং যে ধর্ম বা যে বৈশিষ্ট্য দিয়ে বা যে গুণটি দ্বারা তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে সাধারণ ধর্ম। এই 3টি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি তোমরা উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাসটিকে বুঝতে চাও। তাহলে আমরা দেখি, আমরা যখন উপমান কর্মধারায় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, তখন দেখবা যে উপমান কর্মধারয় সমাসে কি হচ্ছে, উপমানের সাথে সাধারণ ধর্মের সমাস হচ্ছে, যেখানে উপমেয়টা উজ্জ্ব থাকবে। তার মানে কি বোঝাচ্ছে, যদি আমরা এমন পাই যে কোনো একটি ব্যক্তি, বস্তু বা প্রাণী এবং তার একটা বৈশিষ্ট্যকে বোঝাবে, তাহলে ওই ধরনের শব্দ পেলেই আমরা সেটাকে উপমান হিসেবে গ্রহণ করব এবং সেটিকে আমরা উপমান হিসেবে চিহ্নিত করব। যেমন ধরো একটা শব্দ আসলো তুষার ধবল। তুষার হচ্ছে বরফ, এটি একটি বস্তু, তার বৈশিষ্ট্যই হচ্ছে বা গুণই হচ্ছে ধবল মানে সাদা। তো এই উপমান যখনই আমি চিহ্নিত করে ফেলবো, তখন এটাকে যখন ব্যাসবাক্য করতে যাব, তখন ব্যাসবাক্যের নিয়ম হচ্ছে এই উপমান এবং সাধারণ ধর্মের মাঝে ন্যায় শব্দটি বসিয়ে দিতে হবে, তাহলেই ব্যাসবাক্যটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা এখানে লিখবো তুষারের ন্যায় ধবল, তুষার ধবল, উপমান হয়ে যাচ্ছে। তাহলে উপমান তোমরা সহজে চিনতে পারবা। এবং দেখো এখানে একটি সহজ বিষয়, তুষার হচ্ছে যে পূর্বপদ, ধবল হচ্ছে পরপদ। এখানে এই তুষারটা হচ্ছে বিশেষ্য এবং ধবল হচ্ছে বিশেষণ। এখানে কিন্তু ধবল বা সাদা, এই সাদা শব্দটারই প্রাধান্য বেশি। আমরা সব জায়গায় কিন্তু একই পাবো, একই বিষয়টা এখানে লক্ষ্যযোগ্য। তো উপমান গেল, এরপরে আসছে যে উপমিত জিনিসটা কি। উপমিত জিনিসটা হচ্ছে এখানেও উপমান থাকবে এবং উপমেয় থাকবে, অর্থাৎ দুটো ভিন্ন জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথে তুলনা করা বুঝাবে এবং যেখানে সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকবে। এবং এখানে একটা লক্ষ্যযোগ্য বিষয়, এই একটু আগে দেখো উপমানের ক্ষেত্রে কি হয়েছিল, পূর্বপদটা সর্বদাই হচ্ছে বিশেষ্য
এবং পরপদটা হচ্ছে সর্বদাই বিশেষণ। আর আর উপমিতের ক্ষেত্রে কি হচ্ছে, উপমিতের ক্ষেত্রে হচ্ছে যে দুটোই কিন্তু বিশেষ্য, কারণ আমরা উপমান হিসাবে যেটা পাবো সেটাও বিশেষ্য এবং উপমেয় হিসাবে যেটা আসবে সেটি হচ্ছে বিশেষ্য। তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, সেটা হচ্ছে দুটো ভিন্ন জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা বুঝাবে। যেমন দেখো, যেমন তোমাদের যদি বলা হয় মুখ চন্দ্র, তোমাকে প্রথমে চিহ্নিত করতে হবে কার সাথে কার তুলনা করা হয়েছে, মুখের সাথে চন্দ্রের নাকি চন্দ্রের সাথে মুখের। এই বিষয়টা হচ্ছে লক্ষ্যযোগ্য। তো তোমরা যদি বুঝে যাও যে না, চন্দ্রের সাথে মুখের তুলনা করা হয়েছে, তাহলে যেটি যার সাথে তুলনা করা হবে সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়। তো এই এই যখন তোমরা এটা বুঝে যাবে, এটা হচ্ছে উপমিত কর্মধারায়, কারণ দুটো ভিন্ন জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা বুঝাবে এবং এখানে দুটোই হচ্ছে, এই দুটো জিনিসই হবে কি, দুটোই ভিজিবল, মানে দুটোই হচ্ছে দৃশ্যমান, আমরা দুটোকেই দেখতে পাবো, আমরা মুখকেও দেখতে পাই, চন্দ্রকেও দেখতে পাই। সুতরাং এবং দুটোই কিন্তু বিশেষ্য, এখানে দুটোই বিশেষ্য। এই এই ধরনের এই উপমিত কর্মধারয় সমাসকে যখন আমরা ব্যাস বাক্য করতে যাব, সেক্ষেত্রে তোমাদের একটু অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমেই তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটি উপমান এবং কোনটি উপমেয়, মানে কার কার সাথে তুলনা করা হয়েছে। চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে মুখের, তাহলে চন্দ্রটা হচ্ছে উপমান এবং মুখ হচ্ছে উপমেয়। তো এই এখানে ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে উপমেয়টা প্রথমে বসবে, এরপরে হচ্ছে উপমান এবং শেষে হচ্ছে ন্যায় শব্দটিকে বসাতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। এইভাবে তোমরা বুঝতে পারবে, যখন শব্দ দেওয়া থাকবে শব্দ দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটি উপমান কর্মধারায়, কোনটি উপমিত কর্মধারায়। এরপর আসি আমরা রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় ওই উপমিতের মতোই, তবে একটু পার্থক্য, সেটা হচ্ছে যে এখানে অভিন্ন রূপ কল্পনা করা হয়, তার মানে উপমান এবং উপমেয়র মাঝে একটা অভিন্ন রূপ কল্পনা করা হবে। যেমন দেখো একটা শব্দ এরকম যে ক্ষুধা নল, ক্ষুধা রূপ অনল। ক্ষুধা লাগলে যেভাবে আমাদের পেটটা জ্বলে, হ্যাঁ, আগুন আগুন লাগলেও কিন্তু জ্বলতে থাকে, সুতরাং এই জ্বলা, এই বিষয়টা নিয়ে কিন্তু এদের মধ্যে অভিন্ন রূপ কল্পনা করা হচ্ছে। এখানেও কিন্তু উপমান এবং উপমেয় রয়েছে। এই উপমান এবং উপমেয় এর মাঝে একটা অভিন্ন রূপ কল্পনা করা হলো। আরেকটা বিষয়, এখানে এই উপমানটা যদি হয় অদৃশ্যমান, তাহলে উপমেয়টা হচ্ছে দৃশ্যমান। তার মানে একটা অদৃশ্যমান হলে আরেকটা হচ্ছে দৃশ্যমান। এরকম একটা বিষয় যদি থাকে তাহলে সেটি হচ্ছে রূপক কর্মধারায়। যেমন দেখো একটা শব্দ বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদের সাথে সিন্ধুর তুলনা করা হচ্ছে। বিষাদ বা দুঃখ কষ্ট, যেটা হচ্ছে যেটাকে আমরা অদৃশ্যমান, আর সিন্ধু হচ্ছে নদ, এই নদটা হচ্ছে আমাদের কাছে দৃশ্যমান। তো এখানে এখানে এই জায়গাটায় একটা কিন্তু অভিন্ন রূপ কল্পনা করেছে। সেটা কি, আমাদের দুঃখ যেরকম অনেক গভীর, এই সিন্ধু নদটার গভীরতার সাথে এই দুঃখের গভীরতাকে কি একটা জায়গায় অভিন্ন রূপে কল্পনা করা হচ্ছে। তাহলে এই রূপকর্মধারায়কে আমরা কি করব, এই ব্যাসবাক্যের সময় মাঝে একটা রূপ শব্দ আমরা ব্যবহার করব। তাহলে ব্যাসবাক্য করলে হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, আর ক্ষুধা নলে ক্ষুধা রূপ অনল। আর আরেকটি বিষয় আছে কর্মধারায়, সেটা হচ্ছে মধ্য পদলিপি কর্মধারায়। মধ্য পদলিপি কর্মধারায় হচ্ছে মধ্যের পদ লোপ পেয়ে যে কর্মধারায় হবে। যেমন আমরা যদি দেখি মৌমাছি, মৌ আশ্রিত মাছি, এখানে আশ্রিত শব্দটা হচ্ছে মধ্যের পদ হিসেবে এসেছে। আবার যদি আমরা দেখি স্মৃতিসৌধ, স্মৃতির উদ্দেশ্যে সৌধ, তার মানে স্মৃতির উদ্দেশ্য সৌধ, এই উদ্দেশ্য শব্দটা কিন্তু লোপ পেয়ে গেল। এখানে স্মৃতিও যেমন বিশেষ্য, সৌধটা বিশেষ্য, কিন্তু এখানে সৌধটা কি প্রাধান্য পাচ্ছে, তার মানে পরপদের অর্থের প্রাধান্য। এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। আজকের মতো এখানেই, আবার পরে কোনো এক ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।